বেসামরিক বাহিনীকে পাঠিয়ে এবং যেভাবে অপারেশন সিন্দুর করা হয়েছে সেইভাবে অপারেশন বাংলাদেশ করা হোক। ৭১-এর মতো আরেকটা মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু করতে হবে, বাংলাদেশকে আবার মুক্ত করতে হবে জঙ্গিদের হাত থেকে। এখানে মুক্ত করা হয়েছিল তারা তাদের হেলিকপ্টার এবং তাদের অস্ত্র শস্ত্র বৃদ্ধি করছে, বিএসএফ এর শক্তি বৃদ্ধি করছে এবং ২২টা জায়গাতে হেলিকপ্টার সহ অস্ত্র মোতায়েন করছে তারা। বঙ্গোপসাগর লক এখন হয়তো যদি তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যদি চালায়, ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালাইছে ইসরায়েলে, তাদের ক্ষতি খুব সামান্য করতে পারছে, কারণ এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো অস্ত্র আমেরিকা তাদেরকে ভরপুর দিয়ে রাখছে ওখানে। কিন্তু বাংলাদেশে যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, আমাদের দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র নাই। ভারত বাংলাদেশ কি যুদ্ধ যুদ্ধ অনিবার্য হয়ে পড়ল? ইতিমধ্যে ভারত বাংলাদেশকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। আমি আজকে কথা বলবো কম, ডকুমেন্টস দেখাবো বেশি। তার কারণ হলো, না হলে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, জিহাদিরা বা বাংলাদেশের মানুষ মনে করবো যে আমি ভারতের দালাল। আমি সবগুলো ডকুমেন্টস আপনাদেরকে দেখাই। ভারত অলরেডি বাংলাদেশকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে এবং তাদের যুদ্ধ প্ল্যান চূড়ান্ত। বাংলাদেশে ক্র্যাকডাউন চলবে, স্ট্রাইক করবে বাংলাদেশে, জল, স্থল এবং আকাশ, এই তিনটে সাইড দিয়েই এখন বাংলাদেশকে তারা মোটামুটি লক করে দিছে। আর যদি যুদ্ধ শুরু হয়, একেবারে টোটাল বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশের সাথে বহির্বিশ্বের একেবারে টোটালি যোগাযোগ বন্ধ থাকবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা যে প্ল্যান করিয়া 7 সিস্টার খাবো বা দিল্লি দখল করব, যে ঘোষণাগুলো প্রতিদিন আমরা দিতেছি, আমাদের দেশ থেকে দিতেছে, এই জিনিসটা তারা মাথায় রাখছে। বাংলাদেশের দুর্বল দিক কোনটা? দুর্বল দিক হলো 1971 সালে পশ্চিম পাকিস্তানের সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীকে তারা কোনো ধরনের অস্ত্র, খাদ্য বা প্রয়োজনীয় জিনিসপত্র তারা সরবরাহ করতে পারে নাই। বাধ্য হইয়া নজিরবিহীনভাবে 94,000 সৈন্য সহ তাদের আত্মসমর্পণ করতে হয়েছিল। তাহলে এবার চিন্তা করে দেখেন, যদি পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনী পাকিস্তানের, সেই সেনাবাহিনী যদি পশ্চিম পাকিস্তান থেকে সরবরাহ লাইনটা তাদের খোলা থাকতো, রাস্তাটা থাকতো, বা যদি সীমান্ত থাকতো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের, তাহলে এই বাংলাদেশের 7.5 কোটি বাঙালিকে হত্যা করার আগে কখনোই পাকিস্তান সারেন্ডার করতো না। কিন্তু তারা বিপাকে পড়ে যায় একটাই কারণে, তাদের সকল ধরনের সরবরাহ বন্ধ হয়ে গেছিল। সেই জিনিসটাকে সামনে রেখেই ভারত, জানি না তারা হামলা করবে কিনা, তাদের সব ডকুমেন্টসগুলো দেখায়, এখন শুধুমাত্র অনুমোদন বাকি আছে। তারা যে চূড়ান্ত প্ল্যান করছে, সেই প্ল্যানে প্রথমেই বাংলাদেশ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিশ্বের কোনো দেশ থেকে কোনো সহযোগিতা বাংলাদেশে আসতে পারবে না বা বাংলাদেশ থেকে যাইতে পারবে না। আমি এখন কিছু ডকুমেন্টস আপনাদেরকে দিই। ডকুমেন্টস ছাড়া আজকে কথা বলবো না, কারণ ডকুমেন্টস ছাড়া কথা বললে সমস্যা আছে।
অনেকে বলবে যে আমি মন গড়া কথা বলতেছি। ঢাকার উস্কানির জবাবে ভারত বঙ্গোপসাগরের ৩,২৪০ কিলোমিটার জুড়ে নোটাম জারি করলো। নোটামটা কি দেখেন, এই দেখেন, পরে আমি পড়ে শুনিতেছি। এই যে ৩,২৪০, ভারতের যে ৩,২৪০ কিলোমিটার বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরের তারা নোটাম জারি করেছে ৩,২৪০ কিলোমিটার। অর্থাৎ এখন বাংলাদেশের যে জলসীমাটা আছে আপনার, এই জলসীমার বাইরে আপনি যে দেশেই যেতে চান না কেন, আপনার এই বঙ্গোপসাগরে ঢুকতে হবে, যেটা হলো ভারতের নিয়ন্ত্রণে। এটা দিয়ে আপনার যেতে হবে। সেখানে তারা নোটাম জারি করছে, এটা তো আপনাকে দেখাইলাম। নোটাম অর্থাৎ হলো এখন থেকে বাংলাদেশে যে সমস্ত জাহাজ আসবে বা যাবে সীমিত পরিসরে যেতে পারবে, এবং এই ৩,২৪০ কিলোমিটার বঙ্গোপসাগর ভারতের নৌবাহিনী নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। তাদের অনুমতি সাপেক্ষে যাইতে হবে, এবং তারা যে কোনো জাহাজকে তারা যে কোনো মুহূর্তে তল্লাশি করতে পারবে। এই হলো নোটাম জারি, অর্থাৎ চলাচল সীমিত করে দিল। যখন তারা অ্যাটাক করবে তখন তারা এটা বন্ধ করে দিবে। তাহলে বাংলাদেশের সাথে বিশ্বের টোটাল যোগাযোগ জলপথে বিচ্ছিন্ন। এখন পাকিস্তান বা অন্য কোনো দেশ জাহাজ ভরে অস্ত্র বা অন্য কোনো সহযোগিতা বাংলাদেশে দিতে গেলে আগে বঙ্গোপসাগরে ভারতীয় বাহিনীর সাথে মোকাবেলা করতে হবে। তাদেরকে যুদ্ধে পরাস্ত করা ছাড়া বাংলাদেশে কোনো সহযোগিতা পৌঁছতে পারবে না। দেখলেন তো, নোটাম জারি করছে, এটা সব মিডিয়াতে আসছে। বাংলাদেশের মিডিয়াগুলো সেরকম ভাবে দিতেছে না। এইসব ভারতের মিডিয়া এবং আন্তর্জাতিক কিছু মিডিয়ার নিউজ আমি আপনাদেরকে দেখাবো ধারাবাহিকভাবে। এই গেল সাগরের অবস্থা, নোটাম জারি করছে ভারত, এবং ওখানে কিন্তু লেখাই আছে যে বাংলাদেশের বাড়াবাড়ির প্রতিবাদে বঙ্গোপসাগরের ৩,২৪০ কিলোমিটার ভারত নোটাম জারি করছে। এক। এবার আসেন নাম্বার ২। তার আগে কিছু ডকুমেন্টস দেখাই আপনাদের, তারপরে বাকিটুকু বলি। বাংলাদেশে একজন ময়মনসিংহে একজন হিন্দু ছেলেকে পুড়িয়ে মারার প্রতিবাদে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পুরাইতেছে। এটা ভারতে যায়। এগুলো দেখাইতেছি কি কারণে, কারণটা পরে বলতেছি। এই দেখেন, যে ভারতে ৩ জন বাংলাদেশি গেছে ভারতে, কি কারণে এই দেখেন, শাস্তি দিয়েছে। এই দেখেন, এদের লাইসেন্স নেই, এদের শাস্তি চলছে এখন। উইদাউট লাইসেন্সে এরা এখানে বিজনেস করছে, তাই এদের এখানে শাস্তি চলছে। আচ্ছা, এটা কি দেখালাম, এখানে যে ৩ জন বাংলাদেশি ওখানে ব্যবসা করত, তাদেরকে ধরছে, ধরিয়া কি শাস্তি দিতেছে তা তো দেখলেন। এটা এক জায়গায় না, এখন বা পশ্চিমবঙ্গে যে সমস্ত বাংলাদেশিরা আছে, বৈধভাবে ব্যবসা করুক আর অবৈধভাবে ব্যবসা করুক আর চিকিৎসার জন্য যাক, আমি আজকে আমার কাছে এখন আছে ৭-৮টা টিম এরকম ধরছে, ধরে কাউকে কানে ধরে উঠবুস করাইতেছে, কাউকে তৌবা করাইতেছে, কাউকে বাঁধতে রাখছে। এই দেখেন, আমি সবগুলো দেখাই। এটা হলো ভারতের জনগণের প্রতিক্রিয়া। দেখেন, এই যে ভারতের
কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী একটা চরম ধরনের বিবৃতি দিছে। ওনাদের বিবৃতিগুলো আবার আমাদের কাছে চলে আসে, যে পলিট ব্যুরোর বিবৃতি। আমি পরে ওরা কি লিখছে পরে শুনাইতেছি। আচ্ছা, তারপরে কি বলে শুনেন। সামরিক বাহিনীকে পাঠাতে হবে, সামরিক বাহিনীকে পাঠিয়ে এবং যেভাবে অপারেশন সিন্দুর করা হয়েছে সেইভাবে অপারেশন বাংলাদেশ করা হোক। ৭১-এর মতো আরেকটা মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু করতে হবে, বাংলাদেশকে আবার মুক্ত করতে হবে জঙ্গিদের হাত থেকে। ৭১-এ মুক্ত করা হয়েছিল পাকিস্তান বর্বর হানাদার বাহিনীর হাত থেকে। আচ্ছা, শুধু একজনের কথা শোনালে তো হবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। কিছু কিছু করে শোনাই। ভারতের সবগুলো রাজনৈতিক দল এখন একমত হয়ে গেছে, তারা খেপে গেছে। বিশেষ করে আগুনে ঘি দিলে যেমন জ্বলে উঠে ধাপ করে, বা পেট্রোল দিলে, তো একে তো বাংলাদেশের সাথে যা হইতেছিল তা আমি আগের ভিডিওতে বলে গেছি সব। কিন্তু ওই যে একটা হিন্দু ছেলেকে ময়মনসিংহে যেভাবে পুরো হত্যা করছে, এই আগুনটা পুরো ভারত, পশ্চিমবঙ্গ, একেবারে দিল্লি পর্যন্ত জ্বলে উঠছে। দেখে আপনাকে, দেখেন এই ভারত, দেখেন তারা আবার কি বলতেছে। দেখেন, পশ্চিমবঙ্গের যে 10,000 একর জমি বাংলাদেশকে দান করেছিল তা অবিলম্বে ফেরত দিতে হবে। গর্গ চ্যাটার্জি কি সব বাইর করতেছে খুঁজে খুঁজে তারা। দেখেন যে বাংলাদেশকে 10,000 একর জমি বলে দান করছিল, সেটাও এখন ফেরত দিতে হবে তাদেরকে। আচ্ছা, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীর মেয়ে, রাজীব গান্ধীর মেয়ে, ভারতের কংগ্রেসের এখন যিনি বর্তমানে দায়িত্বে আছে, সেও ঘোষণা করছে যে অবিলম্বে বাংলাদেশে সেনা পাঠান, অবিলম্বে বাংলাদেশে সেনা পাঠান। এখন মোদি এতদিন কিছু করতে পারে নাই, বা তেমন নড়াচড়া করে নাই, যে তারা সবগুলো রাজনৈতিক দল একমত হয় নাই, এই কারণে তারা কিছু করতে পারে নাই। কিন্তু এখন মোদির তো চান নাই, মোদি চুপ আছে। বাকি যে সমস্ত রাজনৈতিক দল আছে, এমনকি মুসলমান যারা আছে, তারা পর্যন্ত পার্লামেন্টে সবাই বলতেছে যে বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করতেছে। এটা কিন্তু আমার কোনো কথা বলতেছি না, বাংলাদেশকে থামাইতে হবে। এখন তারা হিন্দুকে পুড়িয়ে মারতেছে, দূতাবাসে হামলা করতেছে, 7 সিস্টার খেয়ে পড়তেছে। তাদের কথা হলো যে বাংলাদেশ এখন জঙ্গিদের হাতে চলে গেছে, একে থামাইতে হবে। তাহলে এখন মোদির আর হামলা করতে কোনো অসুবিধা আছে? ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রধান বাধা থাকে বিরোধী দল, কিন্তু মোদি এখনো চুপ আছে। মোদির দল ফাল পাচ্ছে, কিন্তু সরকার এখনো সেরকম ভাবে কিছু বলে নাই। কিন্তু সমস্ত বিরোধী দল যাদের সমর্থন দরকার একটা যুদ্ধ করতে বা বিদেশে হস্তক্ষেপ করতে, তারা সবাই এখন নিজের থেকে ফাল পারতেছে। এখন শুধু বাকি আছে মোদির ডিসিশন। কিন্তু এই ডিসিশন নেওয়ার আগেই তারা দেখেন বঙ্গোপসাগর লক করে দিছে 1 নম্বরে। 2 নম্বরে তাদের ইস্টার্ন কমান্ডের যে প্রধান, সে কিন্তু গতকালকে পর্যন্ত, এখন পর্যন্ত আছে সীমান্তে, বাংলাদেশের টোটাল বর্ডার হেলিকপ্টার দিয়ে তারা ঘুরতেছে টোটাল, এবং প্রায় 50টা স্থানে তারা তাদের হেলিকপ্টার এবং তাদের অস্ত্রশস্ত্র বৃদ্ধি করছে, বিএসএফ এর শক্তি বৃদ্ধি করছে, এবং 22টা জায়গাতে হেলিকপ্টার সহ অস্ত্র মোতায়েন করছে তারা। আর বাংলাদেশ ভারত যে বর্ডারটা ছিল, সে বর্ডারের কাজ চলতেছে 80%। তারা কিন্তু অলরেডি কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে দিচ্ছে, আর 20% দ্রুত বেড়া দেওয়ার কাজ চলতেছে। হয়তো 2-1 দিনের মধ্যে এটাও শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে বাংলাদেশে থেকে বঙ্গোপসাগর লক, আর বাংলাদেশের চারিদিকে ভারত, শুধুমাত্র মায়ানমারের সামান্য একটু জায়গা বাকি আছে আমাদের সীমান্ত। কিন্তু মায়ানমারে তো এখন যুদ্ধ চলতেছে, এদিকে তো আপনি ঢুকতেও পারবেন না, বাড়িতেও পারবেন না।
ভয়াবহ যুদ্ধ চলতেছে এবং সে কারণে প্রায় 15 লক্ষ রোহিঙ্গাকে আপনারাই আশ্রয় দিচ্ছি, আমরাই আশ্রয় দিচ্ছি, আপনারা জানেন। তাহলে স্থল লক হয়ে গেল, বাকি থাকে আকাশ সীমা। তাদের যে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আছে, এগুলোর রেঞ্জ ঢাকা থেকে আরো দূরে যাবে, কিন্তু ঢাকা পর্যন্ত একেবারে স্বাভাবিক। অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, অর্থাৎ বাংলাদেশের সব জায়গাতেই, সব শহরেই তারা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেও আয়ত্তে আছে, তারা রেঞ্জের ভিতরে আছে, তাদের আইসা মারতে হবে না, সেগুলো তারা ঘোষণা করছে এবং মোতায়েন করছে। অর্থাৎ মোটামুটি এখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কোনো দেশ অ্যাটাক করার আগে যে যে কাজগুলো করতে হয় এগুলো তারা করতেছে প্রকাশ্যই এগুলা। তাইলে আমাদের স্থল লক করে দিছে অলরেডি, বঙ্গোপসাগর লক। এখন হয়তো যদি তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যদি চালায়, ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালাইছে ইসরায়েলে, তাদের ক্ষতি খুব সামান্য করতে পারছে। কারণ এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো অস্ত্র আমেরিকা তাদেরকে ভরপুর দিয়ে রাখছে ওখানে। কিন্তু বাংলাদেশে যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, আমাদের দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র নাই। কাজে তারা ইচ্ছা করলে চারিদিক লক করে যদি দেশে না ঢুকেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তাহলে আমাদের সব শহরগুলোকে তারা ধূলিসাৎ করে দিতে পারে। কারণ আমাদের দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র নাই। এখন সব মিলিয়ে যেগুলো আপনাদেরকে আমি দেখাইলাম, যেগুলো বললাম, এগুলো আপনারাও জানেন, সবাই জানে। যদি কোনো কারণে, কিন্তু আমাদের বাংলাদেশের এরা তো থামতেছে না। আবার 25 তারিখে দূতাবাস ঘেরাও কর্মসূচি দিচ্ছে, 25 তারিখে, এই 25শে ডিসেম্বর। কাজেই আমি মনে করতেছি যে বাংলাদেশের কিছু হটকারী লোকের কারণে হয়তোবা বাংলাদেশে একটা যুদ্ধ অনিবার্য হয়ে পড়ছে এবং বাংলাদেশের মানুষের 1971 সালের মতো অনেক দুর্দশায় পড়তে হবে। ভিডিও অনেক বড় হয়ে গেল, তো আমি এখনো সতর্ক করতেছি দেশবাসীকে, আপনারা চোখ কান খোলা রাখেন, চারিদিক দেখেন, বিবেচনা করে যেটা ভালো হয় সে মতে জনগণকে এবং সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভালো থাকেন, এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন, যাতে বাংলাদেশের 18-20 কোটি মানুষ তো দেখেই, সারা বিশ্বে যে বাংলাদেশের মানুষগুলো আছে তারাও যেন দেখতে পারে, ভারতও যেন দেখতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।